এবার বিরিয়ানি, ফুচকা, আলু কাবলি এবং আরও অন্যান্য বেশ কিছু স্ট্রিট ফুডের পরে ওদের টার্গেট স্ট্রিট ফুড, আপনারা ভালো করেই জানেন। এবার কি টার্গেট? বিরিয়ানি। বিরিয়ানি কি? বিরিয়ানিতে মারাত্মক সব রাসায়নিকের খোঁজ পাওয়া যাচ্ছে। কোন বিরিয়ানিতে বলে দিতে হবে? টপ লেভেলের কর্পোরেট ব্র্যান্ডেড যেসব আউটলেট আছে ওসব জায়গায় দোকান বলা যাবে না আর কি, রেস্তোরাঁ ব্যাপারটাও ঠিক মানায় না, ইটিং জয়েন্টস আরও ভালো হয় যদি বলা যায় ইটিং জায়েন্টস, ইটারি, মানে ব্র্যান্ডেড আর কি। তো সেই সব জায়গার বিরিয়ানি নয় কিন্তু, ওসব জায়গার বিরিয়ানি খাবার দাবার যা হয় একেবারে সব হাইলি স্যানিটাইজড, একেবারে মানে স্বাস্থ্যসম্মত, আপনার স্বাস্থ্য মন প্রাণ সব খুলে যাবে আর কি। তাহলে ওদের টার্গেট হচ্ছে বিরিয়ানি। তো বোঝাই যাচ্ছে কোথাকার বিরিয়ানি স্ট্রিট ফুড, যেটা আমরা দেখতে পাই সাধারণ মানুষ খায়, বেকার যুবক যুবতীরা পথে ঘাটে ছোটোখাটো ছাউনি বানিয়ে একটু করে কমে খায়। সেই বিরিয়ানিতে মারাত্মক সব রাসায়নিক পাওয়া যাচ্ছে, যা খেলে ক্যান্সার অনিবার্য। দালাল মিডিয়াতে এই খবরটি আপনারা ইতিমধ্যেই দেখে থাকবেন। তবে এটা নতুন কিছু নয়, ওরা কিন্তু আগেও বহুবার চেষ্টা করেছে। এই যেমন ধরুন ভাগাড় এপিসোড, আপনাদের মনে আছে তো? ভাগাড় কাণ্ড। এই ভাগাড়ের মাংস কিন্তু কর্পোরেট জায়েন্টের ওখানে পাওয়া যায়নি, পাওয়া গেছে সব এই আর কি স্ট্রিট ফুড, যেগুলো বেড়ালের মাংস নাকি কুকুরের মাংস। ভাগাড় বিশুর নাম আপনারা শুনে থাকবেন। তারপরে অবশ্য কি ঘটলো আমরা জানি না, ওটা ধামাচাপা পড়ে গেল, তারপর নতুন ইস্যু এলো। কিন্তু এইবারে কিন্তু অনেকগুলো একসাথে, ক্যান্সার, ফুচকায় কলেরার জীবাণু, পাশাপাশি আবার বার্ড ফ্লু, যেটা বুঝতেই পারছেন, প্যাকেজড মিট বা ল্যাব মিট, তার পরবর্তীতে ল্যাব মিট খাওয়ানো জনগণকে, ওদিকে ভয় পাইয়ে প্যানিকগ্রস্ত করে দিয়ে স্বনিযুক্তি ছোট ব্যবসা দোকানদারকে লাটে তুলে দিয়ে পুরোটাই কর্পোরেটের আওতায় নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, যেটা বহু আগেই আমি লেখায় ভিডিওতে আপনাদের সামনে এনেছি, আপনারাও সেটা জানেন, আপনারা অবহিত। কিন্তু দেখুন কিভাবে এইবার এই দালাল মিডিয়া বুঝতে পারছে না যে এখনও কিছু লোকজন এখনও করে কমে সেখানে খাচ্ছে বলে তারা ভাবছে যে এখানেই আমাদের দালালি করতেই সাংবাদিক হিসেবে, জার্নালিস্ট হিসেবে আমাদের জীবনটা কেটে যাবে, তারপরে বেশ আরামের অবসর নেব, দালালি করে জীবনটা কেটে যাবে। তাদের খুব একটা দোষ দিই না, আমরা যে কোনো পেশাতেই যারা আছি সবাই চাই যে আমাদের নিজের আমি আর তুমি আর আমাদের সন্তান, এই তো আমাদের পৃথিবী, এই সংসারটাকে যদি সুরক্ষিত রাখা যায়, নিরাপদ রাখা যায়, সেই উদ্দেশ্যেই আমরা না মরেও বারবার করে মরি, আমরা কাপুরুষ হই, কিন্তু শেষ রক্ষা কি করতে পারি? তাই না? ওই যে বলে, নগরে আগুন লাগলে দেবালয় কি রক্ষা পায়? আপনারা আমরা যত নিজেদের পরিবারটিকে দেবালয় বলে মনে করি, সেখানেও কিন্তু আগুনটা লাগে, একসাথে লাগে না, আগে পরে লাগে, এবং তখন খুব দেরি হয়ে যায়। এই মহামান্য সাংবাদিক কুল তারা বুঝতে পারছেন না যে তাদের জীবিকাটাও বিপন্ন। এরপরে অমল বিমল শ্যামল যেসব সাংবাদিকরা এখনও এই মিডিয়ার দালালি করে লিখছেন দু কলম এবং করে খেতে পারছেন আপাতত, যদিও ব্যাপক ছাঁটাই হয়েছে আপনারা জানেন। সবচেয়ে বড় যে আমাদের বাংলা সংবাদ মাধ্যম বাজার, সেটা কিন্তু অনেকেই ছাঁটাই হয়েছে এবং বাকিরাও কিন্তু ছাঁটাইয়ের প্রহর গুনছে। কারণ কন্টেন্ট রাইটার হিসেবে এআই জার্নালিজমের দখল নিতে পারে। এসব খবর তো কোনো ব্যাপারই না, এসব খবর কোনো রকম কোনো বিষয় না, এটা বানিয়ে দিলেই হলো। এআই জার্নালিস্টে একটা ভার্চুয়াল ক্যারেক্টারের নাম দিয়ে দেবে, আপনারা টেরই পাবেন না ওটা মানুষ লিখছে না এআই লিখছে, তাই তো?
আসল বিমল ছাঁটাই, আসল অমল ছাঁটাই লাটাই নিয়ে লাটাই মহাশূন্যে উড়ে গেছে ঘুড়িসহ। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিমলই তো লিখছে, আসলে ওটা বিমল নয়, ওটা এআই বিমল। কি করে ধরবেন? ধরতে পারবেন না, তাই তো। তো ওরাও ধরতে পারছেন না, মানে এই সব সাংবাদিকেরা ধরতে পারছেন না যে আসলে তারা ভাবছেন তারা সুরক্ষিত, তাদের ওপরে খাড়া নেমে আসবে না, কিন্তু বাস্তবটা তা নয়। কিন্তু যাই হোক, প্রসঙ্গে ফিরে, হ্যাঁ এই প্রসঙ্গে একটু বলে রাখি, যখন শুরু করলাম এই যে সংবাদপত্রকে, মিডিয়াকে কবজা করে মানুষের মগজ ধোলাইয়ের কার্যক্রম তো এখন নয়, মায়ের রথচাইল্ডের উত্থানের সময় থেকেই ওটা আরও পাকাপোক্ত হতে শুরু করে। এই যেমন ধরুন, সহজ উদাহরণ দিই, এই যে এত ক্যান্সার বাড়ছে চারদিকে, আপনারা জানেন ক্যান্সারটা কেন হচ্ছে, ফার্মা কোম্পানির একটা বড় অবদান আছে, তাই তো, এবং তার সঙ্গে করোনামৃত আরও যোগ হয়েছে। তো ওরা এটাকে কিভাবে বলে? ওরা কি বলে যে ফার্মা কোম্পানির বিভিন্ন রকমের ওষুধের ক্রিয়াতে, আমি পার্শ্ব প্রতিক্রিয়ার বলি না, ক্রিয়াতে এসব হচ্ছে। ভৌভবের লীলাতে, করোনামৃতের লীলাতে ক্যান্সার অনেক বেড়ে গেছে, সেটা বহু চিকিৎসক বিশ্বব্যাপী, যারা দালাল নন, যারা সত্যের আরাধনা করেন, তারা কিন্তু বারবার করে জানিয়েছেন, এবং সেটা কিন্তু আপনাদের সামনে বারবার করে আমি তুলে ধরেছি, লিখেছি, স্ট্যাচুতেও সেই তথ্য দিয়েছি। তবে দ্বিতীয় খণ্ডে তো রয়েছে। তবে তাহলে এই ক্ষেত্রে এই যে পৃথিবীর সবচেয়ে বড়, মানে অবশ্যই যদিও ওয়ান অফ দ্য লার্জেস্ট বলা হয়, আসলে ওটাই সবচেয়ে বড় সংবাদ সংস্থা, কি নাম বলুন তো? রয়টার। হ্যাঁ, রয়টার। এই রয়টার কি করে? ফ্যাক্ট চেক করে। আপনি দেখুন, আপনি এমনি গুগলে গিয়ে দেখুন, সাধারণভাবে সার্চ করে দেখুন, লিখুন করোনামৃত, প্রশ্ন করুন ইনক্রিজিং, বাড়াচ্ছে আর কি, সেটা আমি ইংলিশে বলছি না, কি বাড়াচ্ছে, কর্কট রোগ বাড়াচ্ছে, ক্যান্সার রোগ বাড়াচ্ছে, এরকম একটা প্রশ্ন রাখুন, দেখবেন রয়টারকে পাবেন সবার আগে। রয়টার কি করছে? ফ্যাক্ট চেক করছে। ফ্যাক্ট চেক করে কি জানাচ্ছে? যে না, এটা সোশ্যাল মিডিয়ায় ভুলভাল খবর, মিস ইনফরমেশন করা হচ্ছে, এর সঙ্গে করোনামৃতের কোনো যোগাযোগ নেই বলা হবে। ভৌভবের কোনো যোগাযোগ নেই, রয়টার জানাচ্ছে, ফ্যাক্ট চেক করে জানাচ্ছে। তাই রয়টারকে প্রতিষ্ঠা করেছিলেন জানেন? 1851 সালে পল রয়টার বলে এক জায়নিস্ট ইহুদি। আগে, হ্যাঁ, আপনি সহজে ইহুদি সব জানতে পারবেন না, অনেক খোঁজ খবর করে রিসার্চ করে বের করতে হবে। তাই ইহুদি হতেই পারেন, ইহুদি সাধারণ মানুষ নেই, অবশ্যই আছে। খেয়াল করে দেখুন আমি কি বলেছি, জায়নিস্ট ইহুদি বলেছে, জায়নিস্ট ইহুদি। তো তিনি 1851 খ্রিস্টাব্দে এই সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন। তো এই নিয়ে আমি ভিন্ন একটি ভিডিও করতে চাইব আগামীতে, কি করে এই রয়টার সাহেব, পল রয়টার, যার নামে এই সংস্থা রয়টার্স, যেটি এখন অবশ্যই মালিকানার বদল ঘটেছে, উনিও তো আর নেই, কিন্তু কর্মসূচি কিন্তু ওই রয়টার সাহেব যা শুরু করেছিলেন, যে উদ্দেশ্যে শুরু করেছিলেন, সেটাই চলছে, তাই তো। তো সেই রয়টার বাবু কি করে একজন সাধারণ অবস্থা থেকে, সাধারণ একজন মানুষ, মানে কি বলবো, মানে সম্পদের দিক থেকে বলছে, না হলে তো উনি অসাধারণ অবশ্যই, কিভাবে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলেন, মানে বিলিয়নিয়ার হয়ে গেলেন, সে নিয়ে আমি ভিন্ন একটি ভিডিও করব। আপনারা এখন বলতেই পারেন, পরিশ্রম অধ্যবসায় দিয়ে তো অনেকেই বিলিয়নিয়ার হয়, অনেকে হয় না, কেউ কেউ হয়, তাই তো, সেটা কি খারাপ? পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, দিনরাত এক করে, স্ট্র্যাটেজি ঠিক করে, ইনভেস্টমেন্ট প্রোফাইল ঠিক করে, ইনভেস্টমেন্ট রিয়ালম ঠিক করে, ইনভেস্টমেন্ট ডিরেকশন ঠিক করে, কত রকম ভেবে চিনতে ম্যানুভার করে তারপরে তো বিলিয়নিয়ার হওয়া যায়। সেই পরিশ্রমের কি দাম নেই?
কি কিছু মনে করবেন না, আমি একটু অন্যরকমভাবে ভাবি। তো আপনি যদি 1 কোটি মানুষকে খুন করতে চান, একটা দুটো নয়, সে তো ছুরি দিয়েই হবে, তাহলে আপনাকে কত ভাবতে হবে বলুন তো, পরিশ্রম করতে হবে বলুন তো, হবে না? করতে তো হবেই, ব্যাপক রকম স্ট্র্যাটেজি করতে হবে। কিভাবে 1 কোটি মানুষকে আপনি মারবেন, হত্যা করবেন, তো নিধন করবেন, সেটা আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে। করার পরে আপনি সফল হলেন। তো এই যে আপনি স্ট্র্যাটেজি করলেন, পরিশ্রম করলেন, সেই পরিশ্রমটাকে কি আমি সম্মান করব? করব না। তো আপনারা বুঝতে পারছেন যে মারা মানে শুধু হচ্ছে ওই প্রাণে মারা। তো ঘুরিয়ে ফিরিয়ে মারাটা বোঝেন তো? বিল গেটস সাহেব থেকে এই যে ভৌভবের মাধ্যমে পৃথিবীতে কত লোক চলে গেল, সেটা কি মারা নয়? আর এই মেরে মেরে তিনি কি বিলিয়নিয়ার হননি? তাই প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, নিজেকে প্রশ্ন করুন দেখি, সৎ পথে শুধু পরিশ্রম করে, কাউকে শোষণ না করে, মানুষ না মেরে, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, ওরা তো ডাইরেক্টলিও মারে সুপারি কিলার দিয়ে, যাই হোক, না করে কি বিলিয়নিয়ার হওয়া যায়? বুকে হাত রেখে বলুন তো। হ্যাঁ, মোটামুটি সচ্ছলভাবে বেঁচে থাকা যায়, কিন্তু প্রকৃতি তার যে বিন্যাস, যেভাবে ইকোসিস্টেম সাজিয়েছে, সেক্ষেত্রে বিলিয়নিয়ার হবে একজন মানুষ কোনো রকম শোষণ না করে, প্রাকৃতিক সম্পদ এক্সপ্লয়েট না করে, ন্যাচারাল রিসোর্সেস নিজের কবজায় না এনে, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে না গিয়ে সৎ পথে বিলিয়নিয়ার হবে, এমনটা অসম্ভব। যে কোনো মানুষের সঙ্গে আমি মুখোমুখি বসতে রাজি আছি, স্ট্র্যাটেজি নিয়ে, ইকোনমিক্স নিয়ে, ক্লাসিক্যাল ইকোনমিক্স হোক, আর কেন্টসিয়ান মডেল হোক, আর অ্যাডাম স্মিথের মডেল হোক, যাই হোক না কেন, আমি বসতে রাজি আছি। তারা যদি প্রমাণ করে দিতে পারেন যে শুধুমাত্র সৎ পথে পরিশ্রম করে, এক্সপ্লয়েট না করে, মানুষের মৃত্যুর কারণ না হয়ে বিলিয়নিয়ার হওয়া যায়, তাহলে আমি লেখালেখি ছেড়ে দেব, ভিডিও করা ছেড়ে দেব, ইউটিউব তুলে দেব। চ্যালেঞ্জ রইল। অনেকে মনে করেন যে শুধু পরিশ্রম করে বিলিয়নিয়ার হওয়া যায় সৎ পথে। যাই হোক, তাহলে দেখুন, খেয়ালটা মূল বিষয়ে ফিরে আসি। এই যে বিরিয়ানি, শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানিকে তুলে দেওয়ার চেষ্টা আগে ওরা করেছিল, দেখবেন আসলে জনপ্রিয়তা, মানে মানুষের মধ্যে দেখবেন বিরিয়ানি, বিশেষ করে আমাদের কলকাতা শুধু নয়, এখন গোটা পশ্চিমবঙ্গেই দেখবেন অনেক বেকার যুবক যুবতী, কর্মসংস্থান নেই, সরকারি ক্ষেত্রেই বলুন আর বেসরকারি ক্ষেত্রেই বলুন, চাকরি বাকরি কোথায়? তো ওরা যাবে কোথায় বলুন দেখে? তো ওরা খুলেছিল। আগেও এই ভাগাড়ের গল্পটা শুনিয়ে, ওটা গল্পই ছিল। হ্যাঁ, কিছু কিছু ঘটনা তো ঘটেই, কিন্তু সেটা দিয়ে যেভাবে মিডিয়াকে ওরা লেলিয়ে দিয়েছিল, সেখান থেকে পরিষ্কার ছিল যে ওই যে আসলে কর্পোরেটের টোটাল কন্ট্রোল হবে, ব্র্যান্ডের ইটিং জয়েন্টস হবে, সেখান থেকেই মানুষ অনলাইনের মাধ্যমে কিনবে, তাই তো? বা ইটিং আউট হলেও সেখানে যাবে সুসজ্জিত ব্র্যান্ডেড জিএসটিওয়ালা, তাই তো? তো সেটাও ওরা তখন থেকেই টার্গেট করেছে সরাসরি, কিন্তু পারেনি। রেজিলিয়েন্স রয়েছে মানুষের। আমি বারবার করে এই জন্য বলি, আমাদের মতো দেশে, বাংলাদেশেও একই কায়দায় এই স্ট্রিট ফুডের ওপরে ওরা হামলা নামিয়ে এনেছে। আমাদের মতো দেশে ওই নরওয়ের মতো করে, কম জনসংখ্যার দেশ নরওয়ে, 52 লক্ষ, আমি গিয়ে দেখেছি সেখানে অসলো সেন্ট্রাল এলাকা ছাড়া স্ট্যান্ড অ্যালোন দোকান, যেগুলোকে আমরা কিরানা শপ বলি আর কি, সেরকম পাবেনই না। উপকণ্ঠে, অসলোর উপকণ্ঠে, সাবার্বে বা সুইডেনে বা স্ক্যান্ডিনেভিয়াতে আপনি কোনো দোকানই পাবেন না মল আর অনলাইন ছাড়া। ওরা করেছে। কিন্তু আমাদের দেশে এত এত জনসংখ্যা, এত এত পেট, এত এত খিদে মানুষের, এত এত মানুষের সম্মিলিত খিদে, তার তো একটা রেজিলিয়েন্স থাকবেই, তারা বারবার করে ফিরে আসবে। এই যেমন ধরুন ক্যারি ব্যাগ, কম চেষ্টা করেছে, পারেনি। কিন্তু কি আপনি ভাবছেন আমি ক্যারি ব্যাগ, ওই প্লাস্টিক ক্যারি ব্যাগের সমর্থনে বলছি? না, আমি প্রতিবাদ করে বলছি। কি বলছি? শুধু এই ছোটোখাটো দোকানদার তারা ক্যারি ব্যাগ ব্যবহার করে, সবজিওয়ালা ব্যবহার করে, আলু কাবলিওয়ালা ব্যবহার করে, ছোলাওয়ালা ব্যবহার করে, ঝালমুড়িওয়ালা ব্যবহার করে বলেই সেটা ব্রাত্য, তাই তো? আর কর্পোরেটের যে কুরকুরের পেস্ট, লেস, কুরকুর, ময়দা, আটা, এগুলো প্লাস্টিক নয়,
সেগুলো ক্যারি ব্যাগ নয়, সেগুলো কি? ওগুলোর বিরুদ্ধে কেউ কিছু বলে? হ্যাঁ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তো ওগুলো কি সিঙ্গেল ইউজ নয়? আপনি 5 কেজি একটা আটা কিনলেন, অমুক কোম্পানির অমুক ব্র্যান্ডের মল থেকে কিনলেন, ওটা কিসে দেওয়া থাকে? পাটের বস্তায় দেওয়া থাকে, ওটা প্লাস্টিকে দেওয়া থাকে, এবং ওটা আপনি বারবার কি ইউজ করেন কি? ওটা সিঙ্গেল ইউজই হয়। বিস্কুটের সঙ্গে যে প্যাকেটটা থাকে সেটা কি সিঙ্গেল ইউজ? সিঙ্গেল ইউজই তো, বারবার ইউজ করেন না। লেস কুরকুরের প্যাকেট বারবার ইউজ করেন না। জলের বোতলের কবার ইউজ করেন, যেগুলো 10 টাকা 20 টাকায় কেনা হয়, তা সেগুলোর বিরুদ্ধে কোথায় সোচ্চার, কোথায় প্রতিবাদ, কোথায়? তাহলে বুঝতে পারছেন তো, যেহেতু ওগুলো হচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেট দাদারা বানায়, এবং সেইখানে এই জায়নিস্টদের ইনভেস্টমেন্ট আছে। কিন্তু এই যে ছোট ছোট বিরিয়ানির যে দোকানগুলো চারদিকে দেখতে পাচ্ছেন, বা স্ট্রিট ফুডের দোকান, সেখানে জায়নিস্টদের ইনভেস্টমেন্ট নেই তো। এরা তো নিজেরা ছোট্ট পুঁজি সম্বল করে পরিবারকে বাঁচানোর জন্য তারা দিবারাত্র লড়াই করছে, আর সেখানেই আপনারা রাসায়নিক খুলছেন, ক্যান্সারের রাসায়নিক খুঁজে বেড়াচ্ছেন। তা এই যে ভৌ বা ফার্মা কোম্পানির যে ড্রাগ, এমনকি যেটা সাধারণ এখন মানুষ এখন মুড়িমুড়কির মতো খায়, যে প্যারাসিটামল, সেটা খেলে কি হতে পারে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হতে পারে, ক্যান্সার সহ, তো সেইগুলো নিয়ে কি আপনারা বলেন? ফার্মা কোম্পানির বদান্যতায় যে হারে অসুস্থতা বেড়েছে, এখানে আপনি ক্যান্সার বলেছেন, ক্যান্সারের কথাই বলছে, তো সেগুলো নিয়ে একবারও আপনারা বলছেন, উচ্চবাচ্য করছেন? আপনারা বিরিয়ানির মধ্যে রাসায়নিক পাচ্ছেন, ক্যান্সারের কার্সিনোজেন পাচ্ছেন, কই আপনারা তো কখনো বলেননি শ্যাম্পু থেকে শুরু করে, টুথপেস্ট থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, এসবে মারাত্মক কার্সিনোজেন টাইটানিয়াম ডাইঅক্সাইডের ব্যবহার হচ্ছে, সেগুলো নিয়ে তো আপনারা কখনো কিছু বলেন না। হ্যাঁ, ফুচকাওয়ালা, বিরিয়ানিওয়ালা, আহারে লজ্জা করে না আপনাদের? ভদ্রলোক হয়ে গেছেন না? ভাবছেন বা আমি তো বেশ আছি, বেশ আছি। আপনার দিকেও আগুনটা আসছে, আপনাদেরকে খাবে এআই, এদের জন্য খাবে হয়তো ওই মিডিয়াকে দিয়ে বিধি আনবে সরকার, ফুটপাতে পরিষ্কার করে রাখতে হবে, বা ফুটপাতের খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, এরকম মিডিয়াকে দিয়ে একটা হিড়িক তুলে, যেন ফুটপাতের খাবার মানুষ এখনই প্রথম খাচ্ছে, আগে কখনো খায়নি। এই অধম ছোটোবেলা থেকে কলকাতায় আসার পর থেকে স্ট্রিট ফুড খায়, এবং এখনও খায়, কালও খেয়েছে। কই দিব্যি সুস্থ আছে, বহাল তবিয়তে আছে, সমস্যা কোথায়? সমস্যা তো আপনাদের না? তো যাই হোক, তাহলে এই যে কৌশলটা দেখুন খেয়াল করে, এরা কেন এটা করছে? ওরা এখন সমস্যাটা কি বলুন তো ওদের, জায়নিস্টদের? একদিকে রিক্রুটমেন্ট নেই, সরকারি চাকরি, শিক্ষকতা বলুন, সর্বত্র বন্ধ। আপনারা সেটা জানেন, আমি বহু আগেই বলেছি, এখন নিয়োগ নয় বিয়োগের সময়, বলেছে বহুবার। বেসরকারি ক্ষেত্রেও বন্ধ, কতিপয় গুটি কয় ছাড়া। তাহলে চাকরি বলতে কি আছে? জোম্যাটো, ফ্লিপকার্ট, এইসব মোটর বাইক নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, এগুলো আছে। তাহলে এখন তো আরও বেশি করে মানুষ এই সহজ যেগুলো কম পুঁজির ব্যবসা, সেসব দিকে ঝুঁকবে, সেটা জানে। বিরিয়ানি বলুন, এগরোল বলুন, তো এখন সেইগুলোকে ওরা তোলার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ ওই যে স্বনিযুক্তি হলে তো লোকে মাথা চুলে না বলবে, আগামীতে যেসব আসবে বিধি, আবার ভৌ আসবে, ডেঙ্গু ভৌ আসবে, সেগুলোকে তো মানুষ না বলবে। তাহলে কি করতে হবে? ভাতা দিয়ে কন্ট্রোল করে, কি দোকান তুলে দাও, নইলে ভাতা বন্ধ হয়ে যাবে, বা দোকান তোলো তাহলে ভাতাটা বাড়িয়ে দিচ্ছি, এই বলে ওদেরকে কন্ট্রোল করে কবজায় নিয়ে এসে ভৌ দেওয়া কর্মসূচিও চলবে, অর্থাৎ ডিপপুলেশন কর্মসূচি। তারপরে অসুস্থতা ঘটি বাটি বিক্রি করে এইসব হকার ভাইরা তারা ট্রিটমেন্ট করবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে পুরো এই সম্প্রদায়টাই। আমি সম্প্রদায় বললাম বোঝানোর জন্য, যারা এভাবে জীবিকা অর্জন করেন। এখানে ধর্মীয় সম্প্রদায় বোঝাচ্ছি না, আমি কমিউনিটি বোঝাচ্ছি। তো পুরো সম্প্রদায়টাই একদিন শেষ করে দেবে ওরা, যেটা স্ক্যান্ডিনেভিয়াতে পেরেছে, ফ্রান্সে পারেনি এখনও। ফ্রান্সের আপনারা যদি কমিউনগুলোতে যান, দেখবেন সেখানে ছোট দোকান এখনও দিব্যি বেঁচে আছে, আমি গিয়ে দেখে এসেছি। বড় দেশ ফ্রান্স।
লোক সংখ্যাও অনেকটা বেশি নরওয়ে সুইডেনের তুলনায়। কিন্তু ওরা তো চেষ্টা করবে না, তো ওই যে বললাম পারবে না, কারণ অত সহজ হবে না। ওই যে ক্যারি ব্যাগ আবার কিন্তু দেখবেন মিউনিসিপ্যালিটির এত বাধা নিষেধ বিধিনিষেধ সত্ত্বেও কিন্তু আবার কি করবে মানুষ, এসব ছোটোখাটো মানুষ কি করবে বলুন? পাটের ব্যাগ দেবে? দেবে না। যেটা খুব সহজ করা, বহন করা, তো দেওয়া, ব্যবসাকে বাঁচিয়ে রাখতে গেলে তাদের এটা করতে হবে। হ্যাঁ, এটা বরং বলা যেতে পারে যে নির্দিষ্ট জায়গায় ফেলুন। তো এই বিধিনিষেধটা তো করলেই হয়। মানুষকে জোর করে ভয় দেখিয়ে ভৌ 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 দেওয়ালেন, তার বেলায় হলো। আর প্লাস্টিকের ব্যাগটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। এখন তো তাই দেখি, এখন তো আমাদের এলাকায় আমাদের যেমন আবর্জনাওয়ালা নিয়ে যায়, সে তো নির্দিষ্ট ভ্যাটেই ফেলে। তো নির্দিষ্ট ভ্যাটে ফেললে সেখান থেকে তো কোনো সমস্যা নেই, বরং রিসাইকেল করা যায়। যেটা আমি নরওয়েতে দেখে এসেছি, এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ সেখানে কিন্তু নিষিদ্ধ নয়। ছোটো ছোটো দোকান উঠে গেছে, কিন্তু কর্পোরেটের যে মলগুলো আছে সেখানে যদি আপনি যান, তারা কিন্তু ক্যারি ব্যাগেই মালটা দিচ্ছে। আপনি যান না, আমাদের যে কর্পোরেট মলগুলো আছে সেখানেও কিন্তু ক্যারি ব্যাগই দিচ্ছে মাল, বেশ সুন্দর একটুখানি দাম আবার তার জন্য ধরে নেয়। কিন্তু ওরা ভাববেন না ওটা ফ্রি, অনেক জায়গায় পরিষ্কার করে দামটাও ওরা লিখে দেয়। ফ্রি দেয় না ওরা, ভালো কথা, আপনারাই তো বলেন ফ্রি কিছু পাওয়া যায় না। বেশ, তাহলে তো সেইগুলো নরওয়েতেও দেওয়া হয়, এবং ওই ব্যাগগুলো নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে, ডাস্টবিনগুলো ওখানে বেশ সুসজ্জিত আমি দেখেছি, তো সেইগুলো কিন্তু ওখানে ফেলা হয়, মানুষ সেখানেই ফেলে, এবং সেখান থেকে ওরা রিসাইকেল করে ওরা ইলেকট্রিসিটি তৈরি করে। এ নিয়ে চক্রবুহের দিনরাত্রি যে আমার এই ইউরোপের ওপর যে অভিজ্ঞতা, সেখানে রয়েছে, এই তথ্যগুলো রয়েছে। তো এদেশেও করা যায়, ইচ্ছে করলেই করা যায়। পুরোপুরি নিষিদ্ধ না করে মিউনিসিপ্যালিটিকে দিয়ে নির্দিষ্ট এলাকায় মানুষ ক্যারি ব্যাগ ফেলুক, দরকার হলে পুলিশ দিয়ে অ্যালার্ট করুক, পুলিশ দিয়ে ভৌ ভৌ লকডাউন কায়েম করা যাচ্ছে, মাস্ক বিধি পালন করানো যাচ্ছে, তো এটা করানো যায় না? ওই যে সমস্যাটা অন্য জায়গায়, গভীরে গেলেই বুঝবেন। আসল উদ্দেশ্য হচ্ছে ওদের এই ছোটো দোকান হকার, তাদের পেছনে লাগা এবং তাদেরকে তুলে দেওয়া, উচ্ছেদ করে দেওয়া। বেলঘড়িয়াতেও শুনলাম এই ব্যাপারটা অলরেডি কানে মানে পৌঁছে দেওয়া হয়েছে, যে উচ্ছেদ করা হবে। এই ছোট কয়েক ফলের দোকানে আমি গেলাম, কথা বললাম, আমার কর্তব্য আমি করেছি, আমি করছি, অত সহজ হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছেন, আপনারা কিন্তু এই ক্যাম্পেইনগুলো শুরু করুন। অনলাইনে অ্যাক্টিভ আছেন, ঠিক আছে, অনেকেই দেখছি, হোয়াটসঅ্যাপে খুব অ্যাক্টিভ আছেন। কিন্তু একান্ত অনুরোধ, এইসব ফলওয়ালা, সবজিওয়ালা, বিরিয়ানিওয়ালা যাই, এরা তো আপনার হোয়াটসঅ্যাপে নেই না। আপনাদের তো হোয়াটসঅ্যাপের গ্রুপ মানে আমাদের চেনা পরিচিত লোকজনের কাছেই একই খবর বারবার করে আসছে ফিরছে, ঘোরাঘুরি করছে না, ছড়াচ্ছে না। তাই অফলাইনে আপনারা যখন কেনাকাটা করতে যাচ্ছেন, হকারদের কাছে যাচ্ছেন, স্ট্রিট ফুড খাচ্ছেন, ওদের কিন্তু আগামী সম্পর্কে অনুগ্রহ করে অ্যালার্ট করুন। আমি জানি অনেকেই করছেন, সিংহভাগই করছেন, এটা চালিয়ে যেতে হবে। তো এবার এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা রাতারাতি কিন্তু ওরা সফল করতে পারবে না। ইটস নট অ্যান ওভারনাইট প্রসেস, ইট উইল টেক সাম টাইম। কিন্তু ওই যে ওরা খুব জানেন তো ধৈর্য ধরতে পারে। ভাবুন, সেই কবে থেকে ওরা লেগেছে, ওদের ধৈর্য কিন্তু মারাত্মক, ওরা হাল ছাড়ে না। তাই ওরা ধৈর্য ধরবে এবং একটু একটু করে সরকারকে দিয়ে, প্রশাসনকে দিয়ে এগুলো তুলে দেবে। একদিনে পারবে না, ভয় দেখিয়ে, ভাতার প্রলোভন দেখিয়ে। একবার উঠে গেলে তো শেষ, তাই না? কারণ কি, এই যেমন ফলওয়ালা বা এই যে সবজিওয়ালা যারা বিক্রি করছে, এরা যতদিন আছে, আপনি আমি কি মল থেকে, রিলায়েন্স ফ্রেশ থেকে ফল কিনব, সবজি কিনব? না, কিনব না। আমি নরওয়েতে গিয়ে, অসলোতে গিয়ে দেখে এসেছি, ওখানে পাওয়াই যায় না, ওই মল ছাড়া আপনি পাবেনই না। তাহলে দেখুন ওরা ওখানে সফল হয়েছে।
লোকসংখ্যা কম বলে, আরও অন্যান্য ফ্যাক্টরস আছে। কিন্তু আমরা তো ওদের কাছ থেকে শিক্ষাটা নিয়েছি, আমরা কি এটা হতে দেব? বৃহৎ পুঁজির শুধুমাত্র সবজি ফল নয়, মাংস নয়, বার্ড ফ্লুর নেপথ্যে কী সেটা তো আপনারা জানেন, বহুবার করে বলেছি। সর্বক্ষেত্রে ওরা একটা ব্র্যান্ডিং করে পুরো কর্পোরেটের কন্ট্রোলে নিয়ে যাচ্ছে আপনার ট্রানজ্যাকশন, আপনার জীবনযাপন, এবং আপনাকে এক্সপ্লয়েট করবে শুধু ওরাই, শুধু ওরাই সর্বক্ষেত্রে। যেমন ধরুন সাট্টা, কি কেমন লাগলো শুনতে? ছি ছি ছি, সাট্টা খেলে, জুয়া, ছি 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 ছি, তোর ভাই সাট্টা খেলে, তো সাট্টা খারাপ লাগছে না? এবার বলুন A23 রামি, আই প্লে A23 রামি, স্মার্ট লাগলো না ব্যাপারটা? ওটাও তো জুয়া। হ্যাঁ, অনলাইন গেমে প্রচুর টাকা পয়সার প্রলোভন, অনেকেই খেলছেন, অনেকে আবার সব কিছু খুইয়েও ফেলছেন। প্রলোভনে পা দেবেন না। আপনি ভাবছেন যে ওটা লাখের ব্যাপার, না না না, স্থানীয় ঠেকে, তাসের ঠেকে সাট্টা খেললে, জুয়া খেললে তবু কিছুটা লাখ কাজ করে। এই গ্যামলার নিয়ে কেনি রজার্সের একটা অসাধারণ গান আছে, গ্যামলার, আমার প্রিয় গান, পারলে শুনবেন, ইউটিউবেই পাবেন। গ্যামলার কেনি রজার্স বলে সার্চ মারবেন, গানটা শুনবেন, অসাধারণ গান। কিন্তু ওই গ্যামলারের যে লাক, সেটা কিন্তু এই A23 রামি জাতীয় অনলাইন গেমে কাজ করে না। এখানে স্ট্র্যাটেজি কাজ করতে হবে। আপনি ভাবেন আপনি লাখ ভালো হলো, আপনি 1 লাখে ব্যাপক ইনকাম করে বেরিয়ে গেলেন, উপার্জন তো বলবো না, মানে দাঁও মারলেন, তাহলে মূর্খের জগতে বাস করছেন। তাহলে ওইটা তো জুয়া, তাহলে ওটা কেন চলছে? ওটা তো কোনো সমস্যা নেই, এটা দেখো তো জুয়ার ক্ষেত্র। লটারি তো আগে থেকেই আছে, ওটাও তো জুয়া। ওই যে সরকার রেকগনাইজ করছে, খেয়াল করে দেখুন, সরকারটা কাদের? জায়নিস্টদের সরকার, তাই তো? তার মানে সরকারি রেকগনাইজ লাইসেন্স পাওয়া মানেই সেটা সাধু হয়ে যাওয়া, তাই তো? সাধু হয়ে যাওয়া, জিএসটি দিল, ট্যাক্স দিল, এই দিল, তারপর কি ব্যাপারটা সেই পুরোটাই কর্পোরেট কন্ট্রোলে চলে যাওয়া। সে তো গেল সাট্টা। সর্বত্র দেখুন মদ, দেশি মদ খান গ্রামের মানুষ, সে যতই যত্ন নিয়ে মানাক না কেন, যতই যত্ন নিয়ে সে হাঁড়িয়াটা বানাক না কেন, চোয়ানিটা বানাক না কেন, দেশি বানাক না কেন, বাবা ওটা বিষ, ওটা বিষ, ওটা চোলাই, ওটা বিষ, তাই তো? কিন্তু আগে তো মানুষ নেশা করতো তো সব খেয়েই। কর্পোরেটের হুইস্কি আমাদের দেশে কতদিন হলো এসেছে বলুন দেখি? যারা নেশা করতো তারা মনে করুন দেখি হোমমেড, এটা তো হোমমেড ইন্ডাস্ট্রি ছিল, কটেজ ইন্ডাস্ট্রি ছিল, সেটা কি এখন? সেটা এখন ব্রাত্য, সেটা এখন বিষ। সেটা কোনটা ভালো? ব্র্যান্ডেড হুইস্কি। কারণ ওটা কাদের কন্ট্রোল? কর্পোরেট কন্ট্রোল। সেখানে কাদের টাকা খাটে? জায়নিস্ট ব্যাংকিং এলিটসদের টাকা খাটে। তাহলে বোঝা যাচ্ছে তো? সর্বত্র আপনি দেখুন, একটা ট্যাক্সি, সে আপনি মনে করলেন যে একটা ট্যাক্সি কিনে জীবিকা অর্জন করবেন, আগে অনেকেই করতেন, এখন সেটা কি আপনাকে পারবেন না। আপনি কাঠ ছাপা যেতে হবে, ওলা কিংবা উবের, গাড়িটা আপনার, কন্ট্রোল করবে ওরা আপনাকে, আপনাকে অ্যাপসের দড়ি দিয়ে নাকে ঘুরিয়ে, নাকে দিয়ে আপনাকে ঘোরাবে। তাহলে এইভাবেই টোটাল কন্ট্রোল ওরা। জুয়া থেকে শুরু করে ওষুধপত্র তো গেছে, আমাদের আয়ুর্বেদ গেছে, আমাদের প্রাকৃতিক চিকিৎসা গেছে, ফার্মা কোম্পানির গ্রাসে গেছে, নেশা গেছে, তাই তো? সাট্টা গেছে, ছিল এতদিন A23 রামি এসে গেছে, এবং আরও সব এসে গেছে, তো গেছে, হ্যাঁ, বাকি যা আছে সব ওখানেই চলে যাবে। তাহলে এইভাবে দেখুন খেয়াল করে, ওরা যেখানে মানুষের, আমি কিন্তু জুয়াকে সমর্থন করছি না, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি মাত্র। তাহলে এই স্বনিযুক্তির যে ক্ষেত্রগুলো, যেখানে মানুষ স্বাধীনভাবে বেঁচে থেকে, সে বিরিয়ানি ব্যবসা হোক আর ফুচকারি হোক না কেন, যারা কখনো কোটিপতি হতে পারে না ওইভাবে, মানে অবশ্যই দুর্নীতি ছাড়া আর কি, তো পেছনে যদি কোনো ব্যাকিং থাকে, না হলে সম্ভাবনা কম। কজন স্ট্রিট ফুডের বিরিয়ানি বিক্রি করে কজন কোটি বিলিয়নেয়ার হয়েছে? বিলিয়নেয়ার কেউ হয় না। হ্যাঁ, বড় জোর কোটি টোটি ইনকাম করা যেতে পারে, তাও 2-1 জন পেরেছে হয়তো বা। কিন্তু এটাকেই ওরা কিন্তু সমূলে শেষ করতে চাইছে, যাতে করে ওদের গ্রিপটা বজায় থাকে সর্বক্ষেত্রে। এটাই ওদের উদ্দেশ্য। তাই ভিডিও শেষ করার
আগে আমি আবার অনুরোধ করব, এরকমের প্রচার যাবতীয় স্ট্রিট ফুডকে কেন্দ্র করে বাড়বে আগামীতে। এগুলোতে প্যানিকগ্রস্ত হবেন না, ভয় পাবেন না। আমার খুব ভালো লাগছে, অনেক সহযোদ্ধা তারা এই নিয়ে লিখছেন, বলছেন। তাই বেশি করে স্ট্রিট ফুড খান, বেশি করে খান মানে এতটাই খেলেন যে বদহজম হয়ে গেল এমন নয়। আমি বলতে চাইছি, স্ট্রিট ফুড যারা বিক্রি করছেন আপনারা জানেন, অনেক এ ব্যাপারে অনেকেরই অনেক স্ট্রিট ফুডেরই সুনাম আছে, আপনারা সেটা খোঁজ খবর রাখেন। মানে খাওয়াটা বন্ধ করবেন না, তাদের পাশে থাকুন। এটা বিরিয়ানি হোক আর ফুচকাই হোক, যা আপনার শরীর গ্রহণ করতে পারে সেটা চালিয়ে যান। দালাল সাংবাদিকদের প্যানিক প্রচারে পা না দিয়ে চালিয়ে যান, এটাই অনুরোধ করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।